আমি পদ্মজা পর্ব ৫৪। লেখক ইলমা বেহরোজ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই সে দৌড়ে আসে। রানী এই ঘটনা দেখে চমকে উঠল। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সঙ্গে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক ১ হাত দূরে আচার খেল। এ যেন দপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড ২-১ ভেবে মনস্থির করল হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে ১ পা নামাতেই পদ্মজা চলে এসে পূর্ণাকে তোলার চেষ্টা করতে লাগলো। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ডেকে আছে রেশমি ঘন চুলে। আর চোখে একবার যুবকটিকে দেখল, মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বলল, এইটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? ও সেরি, কোন হানে দুঃখ পাইছ? পূর্ণা নরম কণ্ঠে বলল, ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা, বলল আমির। পদ্মজা আর আমিরকে দেখে রানী প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দাদাভাই, তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমরারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। পদ্মজার ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে যায়। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো। হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই। চিনতে পেরেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো। বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি চওড়া হলো। মৃদুলের সঙ্গে করমন্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি। কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে আমির বলল, ছোটবেলা তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে গার মেসেজ করে হাসলো। এরপর বলল, ১৬-১৭ বছর পর দেখা হয়েছে তো? তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি। গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। নারিকেল গাছের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে সেটা নিয়ে অন্দরমহলের দিকে গেল আমির। বৈঠকখানায় বসে আছে পদ্মজা। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকি দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছে, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃতপ্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব, স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর পর টুংটাং শব্দ আসছে। ফরিনা ও আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্র এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সঙ্গে জনজন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানা এসে বাচ্চাটিকে বলল, আলো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে বলল, কিছু হবে না, থাকুক। আলোর গালে চুমু দিল পদ্মজা। আলোর বয়স ২ বছর। রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু দেখতে আসতে পারিনি। এইবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার ১ বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায়নি। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। বাচ্চাটিও মারা গেছে। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার মা বাবা নেই। ২ ভাই এক বাড়িতেই ছোট থেকে আছে। এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে গরজামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আদো আদো স্বরে বলল, নান্না। পদ্মজা আদুরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদ্মজার কোল থেকে নামতে চাইলে পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে গেল রান্নাঘরে। রানী বলল, আম্মার জন্য পাগল এই সেরি, সারা বেলা আম্মার লগে লেপটায় থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করলো, কেলা কইছে? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল।
পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার ওপর যারা ঠিক না পা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ের মেয়ে, এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে, তোমার গর্বে ছিল, 10 মাস তোমার রক্ত খেয়েছে। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি, মাঝে মাঝে খুব রাগ হয়। জানো পদ্মজা, আবুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয়, কেন মারলাম সেরিডারে? ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির ওপর কারো হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত বলা যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও। আলোর প্রতি যত্নশীল হও। মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচার যুদ্ধের মতো। গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। পদ্মজা হাসলো। বৈঠকখানায় আমির প্রবেশ করে। তার পেছনে দেখা যায় মৃদুলকে। ছেলেটাকে দেখে হাসলো রানী। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এইটা হইছে পদ্মজা, তোর বাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসলো, বলল, আপনার কথা অনেক শুনেছি। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর, তখন দূরে চলে যায়। আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চাইনি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন জানতে চাইল পদ্মজা। জি বাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহরের এলাকার নাম রামপুরা।